থেকে কি আছে সুপিরিয়র থাইরয়েড আর্টারি ইজ দ্য ব্রাঞ্চ অফ external carotid artery. Okay, inferior thyroid artery is a branch of thyrocervical trunk, which is a branch of subclavian artery. Okay, আর একটা আর্টারি ব্রাঞ্চ হতে পারে আর্টেরিয়া থাইরয়েডিয়া ইমা. হোয়াট ইজ দিস? হ্যাঁ, বা ইন্ডোমিনেট আর্টারি এর ডাইরেক্ট ব্রাঞ্চ. এটা কিন্তু অল্প পার্সেন্টেজ থাকে, হ্যাঁ, ভেরি লেস, বাট থাকতে পারে. সো এই তিনটে হচ্ছে ব্লাড সাপ্লাই. এবার তাহলে ব্লাড সাপ্লাই এলে তাহলে ভেনাস রিটার্ন থাকবে, ঠিক? বেশিরভাগ ক্ষেত্রে আর্টারির সাথে সাথে ভেন যায়. সুপিরিয়র থাইরয়েড ভেন, ইনফেরিয়র থাইরয়েড ভেন, মিডল থাইরয়েড ভেন. এখানে এক্সট্রা একটা থাকে মিডল থাইরয়েড ভেন. এটা হচ্ছে মোটামুটি কনস্ট্যান্ট. এবার ব্লাড সাপ্লাই হলে তাই নেক্সট কোশ্চেন আসবে হোয়াট ইজ নার্ভ সাপ্লাই. ঠিক, এর অ্যাসোসিয়েট কি কি নার্ভ আছে? রেকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ মোস্ট ইম্পর্টেন্ট. ঠিক আছে, রেকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ কিভাবে থাকে? কমন লোকেশন দেখ, কমনলি কোন জায়গায় থাকে? হ্যাঁ, ট্রাকিও ইসোফেজিয়াল গ্রুপ বরাবরও নামে, রাইট লেফট দুটো আছে. ঠিক আছে, কমনলি রেকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ কি করে? সাপ্লাই কাকে দেয়? all intrinsic muscles of larynx except one muscle. What is this? Cricothyroid. ঠিক আছে, এটা এইগুলোই কোশ্চেন, আমি যেগুলো বলছি এইগুলোই কোশ্চেন, এর বাইরে কিছু জিজ্ঞেস করবে না, কিন্তু এগুলোই হবে, বলতে হবে, মানে একদম রেডি থাকতে হবে. যে রেকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ নিয়ে কোশ্চেন হলে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, ঠিক আছে, ব্রাঞ্চ অফ সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ, ইবিএসএন, মানে এক্সটার্নাল ব্রাঞ্চ অফ সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল. এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ টার্মটা বলবি না, হ্যাঁ, বলবি এক্সটার্নাল ব্রাঞ্চ অফ সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ, ইবিএসএলএন. ওকে, এবার আসছি, ধর আমি আসছি একটা করে রেকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ কোথায় থাকে? এই লোবটা যখন আমরা ফার্স্টে জেনারেলি মানে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ হচ্ছে, আমি যখন অপারেটিভে পড়বো ডিটেলস পড়াবো, ফার্স্ট আমরা মিডিয়াল থাইরয়েড ভেনটাকে বাঁধি. হ্যাঁ, সব জায়গায় এরকম নেশাই না, অনেক জায়গাতে সুপিরিয়র দিয়ে স্টার্ট করি. ইনফ্যাক্ট আমি পার্সোনালি সুপিরিয়র থাইরয়েড দিয়ে স্টার্ট করি ওটিকে. ঠিক আছে, বাট ট্র্যাডিশনাল বুক টিচিং হচ্ছে মিডিয়াল থাইরয়েড ভেনটাকে আগে লাইগেট করা. তাহলে কি হলো, এখানে একটা মেজার মানে জায়গা আমার তৈরি হয়ে গেল. দেন সুপিরিয়র, দেন ইনফেরিয়র. আগেকার বইতে লেখা থাকতো যে সুপিরিয়রলি যেহেতু আর্টেরিয়াল নার্ভ খুব কাছাকাছি থাকে, সো লাইগেট নিয়ার দ্য গ্ল্যান্ড. হ্যাঁ, মানে আমার ভেসেলটাকে বাঁধবো গ্ল্যান্ডের কাছে যাতে নার্ভ ইনজুরি না হয়, আর নিচের পার্টে এরকম ভাবে থাকে বলে দূরে বাঁধবো. ঠিক আছে, কারণ এখানে ইনফেরিয়র থাইরয়েড আর্টারি আর রেকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ খুব কাছাকাছি থাকে, তাই উপর দিকটা, তাই আমরা দুলে বাঁধবো. কিন্তু এটা এখন অবসলিউট হয়ে গেছে, এই থিওরিটা এখন উঠে গেছে. কোনো এক্সামিনার জিজ্ঞেস করতে পারে, বাট এখন নেই. এখন হচ্ছে অলওয়েজ লাইগেট জাস্ট মানে একদম ক্লোজ টু দ্য গ্ল্যান্ড. আমার স্পেসিমেনের আমি গায়ে গায়ে ভেসেল বেঁধে বেরিয়ে যাবো. ঠিক আছে, তাহলে ইনফেরিয়র থাইরয়েড আর্টারি নিচে, সুপিরিয়র থাইরয়েড আর্টারি, আর তিনটে ভেন অ্যাসোসিয়েট লাইগেট করে তারপর জিনিসটাকে তোলা হয়. এবার আমাকে বল, আমরা যখন ঢোক গিলি সোয়ালো করছি, সোয়ালো করলে থাইরয়েড মুভ করে, তো কেন মুভ করে? দেখ, সহজ করে ভাব, মনে রাখার কোনো ব্যাপার নেই. থাইরয়েড যেখানে আছে, হ্যাঁ, আমরা যখন অ্যাপ্রোচ করি স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু, প্ল্যাটিজমা হলো, তারপর এলো স্ট্র্যাপ মাসেলস, সরালাম, তার একটা ফাঁসার মধ্যে থাইরয়েড আছে. পস্টেরিয়র তো ফাঁসা আছে, ঠিক আছে, সার্ভাইকাল ডিপ ফাঁসা, তার পস্টেরিয়র লেয়ার, সেটা যেখানে শক্ত হয়ে আছে, যেটা ট্র্যাকিয়ার উপরে আছে, দ্যাট ইজ বেরিজ লিগামেন্ট. ট্র্যাকিয়া, তার সামনে থাইরয়েড আছে. ঠিক আছে, একটা শীত ডিপ ফাঁসা সার্ভাইকাল, ডিপ সার্ভাইকাল ফাঁসা, এটা তার দুটো কভার করলো থাইরয়েডকে. পস্টিরিয়ারটা যেটা আছে, পস্টিরিয়ার বর্ডারটা, সেটা থিক হয়ে গিয়ে একটা লিগামেন্ট মতো করলো, দ্যাট ইজ বেরিজ লিগামেন্ট, যেটা আমাদের ট্র্যাকিয়া সাইড, যে আমার ঢোক গিলছি মুভ করছে, ও মুভ করছে. ঠিক আছে, ডিপ ফাঁসা তো মুভ করছে, টাং প্রোট্রুড করলেও, বা আমার যে ঢোক গিলি যেই ল্যারিঞ্জিয়াল মাসেলস সব, সরি ফ্যারিঞ্জিয়াল মাসেলসগুলো মুভ করছে, ডিপ সার্ভাইকাল ফাঁসা মুভ করছে, থাইরয়েডও মুভ করছে. ঠিক আছে, ইনভেস্টিগেশন ওকে এরম করে যাচ্ছে. পস্টেরিয়র লেয়ারটা থিকেন্ড পার্টটা হচ্ছে বেরিজ লিগামেন্ট. ঠিক হয়ে গেল. হ্যাঁ, এবার হচ্ছে ভেসেল গেল. এবার যে নার্ভগুলো যায় উপর থেকে, যেটা আসছে দ্যাট ইজ এক্সটার্নাল ব্রাঞ্চ অফ সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ, সে সাপ্লাই দিচ্ছে ক্রিকোথাইরয়েডকে. ক্রিকোথাইরয়েডের কাজ কি? এক্স্যাক্টলি টেন্সার্স অফ আমাদের ভোকাল কর্ড, টান করে যাচ্ছে. ঠিক আছে, ধর আমি সুপিরিয়র থাইরয়েড আর্টারি বাঁধতে গেলাম, কোনো কারণে ছিঁড়ে গেল, ব্লিড হলো, ডায়াথামি করতে গেলাম, সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভটাকে কেটে ফেললাম ভুলবশত, খুব সূক্ষ্ম জিনিস হলো. পেশেন্ট কি হবে তাহলে?
hoarseness of না, not hoarseness of voice, এক্স্যাক্টলি লস অফ হাই পিচ ভয়েস, হোর্সনেস কিচ্ছু হবে না। মানে কি বলে, ধর আমি আস্তে আস্তে কথা বলছি, ঠিক আছে, খুব একটা অসুবিধা হবে না। যে আমি জোরে কথা বলতে যাবো, আমার গলাটা ভেঙে যাবে। যারা ধর সিঙ্গার, তাদের ক্ষেত্রে খুব প্রবলেম। তো এই জন্য এর একটা মানে হিস্টোরিক্যাল একটা ইনসিডেন্স আছে, ঠিক আছে, এর একটা নামও আছে। হ্যাঁ, ইটালিয়ান একজন সিঙ্গার, তার এই প্রবলেমটা হয়েছিল আফটার সার্জারি, তো তার নাম দিয়ে এই নার্ভটা একটা আলাদা নাম আছে, এটা তোদের দরকার, জাস্ট আমি স্টোরিটা বললাম। ওই নার্ভটা তার নামে একটা নামও আছে। এবার লেকারল্যাঞ্জিয়াল নার্ভে কি হলো, সে তো সবাইকে সাপ্লাই দিচ্ছে, তো একটা সাইডে যদি যায় তাহলে কি হবে, হোর্সনেস অফ ভয়েস। দুটো সাইডে গেলে কি হবে, বন্ধ হয়ে যাবে। সো পেশেন্ট রেসপিরেটরি ডিস্ট্রেস, হোর্সনেস আর তোর স্ট্রাইডার। হ্যাঁ, মানে তখন এমার্জেন্সি, পেশেন্ট নিডস ট্র্যাকিওস্টমি আর্জেন্টলি। হ্যাঁ, পুরো ল্যারিঞ্জিয়াল মাসেল ক্লোজ যদি বাইল্যাটারাল রেকারেন্ট লাইঞ্জিয়াল নার্ভ নষ্ট হয়, কারণ পুরো ল্যারিংসে সব মাসেল সাপ্লাই হবে, সবাই অ্যাপোজ হয়ে যাবে। একটা সাইডে হলে কি হবে, টেনশনটা কমবে, হোর্সনেস অফ ভয়েস হবে, কিন্তু রেসপিরেটরি ডিস্ট্রেস নয়। বোথ সাইডে হলে তখন, সো টোটাল থাইরয়েডেক্টমিতে এইটা একটা রিস্ক হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা যখন এই পার্টটাকে লিফট করে দিচ্ছি, সব অ্যাটাচমেন্টগুলোকে ছাড়িয়ে ট্রাকিও ইসোফেজিয়াল গ্রুপের বরাবর জেনারেলি রেকারেন্ট লাইঞ্জিয়াল নার্ভ পাওয়া যায় জেনারেলি। তাহলে আরেকটা টার্ম চলে আসছে, নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ নন রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ? রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটা কেন এরম ভাবে এসে বেটা এরম করে হুকের মতো উঠে যায়, ভেগাস নার্ভ কে করে, তাই ওর নাম রিকারেন্ট। ও আস্তে আস্তে আবার ঘুরে যাচ্ছে। যদি সেটা না হয় স্ট্রেট নামে, দ্যাট ইজ নন রিকারেন্ট। হ্যাঁ, নন রিকারেন্ট খুব রেয়ার, 1-2%, তাও সেটা রাইট সাইডে। লেফট সাইডে নন রিকারেন্ট লাইঞ্জিয়াল এক্সট্রিমলি রেয়ার। ঠিক আছে, তো জেনারেলি নন রিকারেন্ট পাওয়া গেলেও জেনারেলি রাইট সাইডেই পাওয়া যায়, সেটা 1-2% মাত্র, তাও পাওয়া যায় না এরকম। ঠিক আছে, তা জেনে গেলি হোয়াট ইজ নন রিকারেন্ট লাইঞ্জিয়াল নার্ভ, কোন সাইডে বেশি কমন হলো। ঠিক আছে, এইগুলো গেল বেসিক নর্মাল থাইরয়েড দিয়ে কোশ্চেন। তো স্পেসিমেন দেখাবে, স্পেসিমেনের নেক্সট হচ্ছে স্পেসিমেন দেখালেই তুমি এটাকে থাইরয়েড কেন বলছো। ঠিক আছে, তোর সামনে একটা থাইরয়েড স্পেসিমেন দিয়েছে, তুই বলে থাইরয়েড, আরেকজন বলো না ওটা থাইরয়েড নয়, হ্যাঁ ওটা অন্য কিছু একটা। ঠিক আছে, তো তুই তাহলে বলবি থাইরয়েড কি করে প্রুফ করবি? ফার্স্ট হচ্ছে আমি দেখে চিনলাম বাটারফ্লাই শেপের লুকটা। ঠিক আছে, ওর যে শেপ, আমি তো ওখানে থেকে কোনো হিস্টোপ্যাথোলজি আমার কাছে নেই, আমি ওর শেপটা দেখেই বলবো যে কেন এটা বাটারফ্লাই লুকিং একটা শেপ, বোথ সাইডে দুটো লোবিউল আছে, মাঝে একটা ইসমাস দিয়ে যুক্ত আছে, দ্যাটস ওয়াই এটাকে আমি থাইরয়েড বলছি। ঠিক আছে, এইটুকুই। যে কোনো স্পেসিমেন দেখলেই পাবে, যখন স্টমাকের স্পেসিমেন, কাট স্পেসিমেন থাকবে, কি দেখে বুঝবি, রুগীগুলো। ঠিক আছে, হলো একটা যখন অ্যাপেন্ডিক্সের স্পেসিমেন থাকবে, কেন ওই ভার্মিভাম শেপটা, গলব্লাডার যদি কাট স্পেসিমেন থাকে, ওই লোবিউলস ওরকম শেপটা, হ্যাঁ, যে সিলিন আমাদের পিয়ার শেপের যে শেপটা, ঠিক, এবং ভেতরে মিউকোজাটা আছে, এইভাবেই দেখে বলতে হয় যে কোনো স্পেসিমেন। আর একটা স্পেসিমেন থাকবে ব্রেস্টের, সেটা তো দেখতেই পাবি। এই হচ্ছে ব্যাপার, জেনারেলি এই স্পেসিমেনগুলো থাকে। স্পেসিমেন হচ্ছে ফার্স্টে ডেসক্রিপশন, একটা ওয়ার্ড দিলে, হোয়াট ইজ দিস, স্পেসিমেন অফ থাইরয়েড, না এভাবে বলতে নেই। ঠিক আছে, যদি তোমার কাছে অরিজিনাল স্পেসিমেন থাকে তাহলে বলতে হবে দিস ইজ ওয়েট মাউন্ট স্পেসিমেন অফ টোটাল থাইরয়েড অবটেন বাই টোটাল থাইরয়েডেক্টমি। এইটা হলো কমপ্লিট সেন্টেন্স। লেখাতে তো সবাই এক লাইন, মানে আমি বুঝেই পাই না। তো লং কেসে লিখছিস, নিচে ডায়াগনোসিসে কি ক্রনিক কোলেসিস্টাইটিস হার্নিয়া, সাইডে লিখতে ভুলে যাচ্ছে, এই আবার কি, মানে ব্যাপারটা বোঝ, ভিজুয়ালাইজ কর। আমি একটা জিনিস যখন বলবো, এক্সপ্লেন করবো, আমার জিনিসটা কনসাইজ হবে। আমি কি মানে সেইটা নিয়ে এক্সটার্নালের আমি বলতে পারিনি এরকম কোশ্চেন থাকবে না, তিনি নেক্সট কোশ্চেন স্টার্ট করবেন স্যার। কিন্তু আমি সাইড বললাম না, জিনিসটা নিয়ে কোনো এক্সপ্লেনই করলাম না, এরকম অ্যান্সার হলে তো মার্কস কি করে দেবে, তাও তো মানে ঝুলি মার্কস দিয়ে, সেটা তো কথা নয়। কিন্তু নিজেকে নিজে আর্ন করতে হবে। ওকে, তাহলে এরপর নেক্সট তাহলে থাইরয়েডের কি কি আসছে, থাইরয়েড সোয়েলিং। পেশেন্ট যেটা আসবে, নর্মাল থাইরয়েড কি আমরা দেখতে পাই না, এতটা ছোট, ওটা কিন্তু ভিজিবল নয়। সো থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জড হলে তবেই সেটা ভিজিবল হবে। ঠিক আছে, কি কি কারণে থাইরয়েড ভিজিবল হতে পারে? ফার্স্ট হচ্ছে কোনো বিনাইন কজ, ম্যালিগন্যান্ট কজ। আমি দুভাবে ভাগ করলাম। বিনাইনের মধ্যে কি, একটা হচ্ছে ধর ডিউ টু হাইপোথাইরয়েডিজম, হ্যাঁ গয়টার হচ্ছে, একটা তোমার ইউথাইরয়েড, ওই বিনাইন ডিজিজগুলো যেগুলো আমাদের হাসিমোটোস ডিজিজ বা এরকম ডিজিজের জন্য বাড়ছে। থার্ড কি হতে পারে, সলিটারি থাইরয়েড নোডুল হতে পারে। ঠিক, দ্যাট ইজ এরা নর্মাল গয়টার মানে টোটাল এনলার্জমেন্ট অফ গ্ল্যান্ড আর একটা সলিটারি থাইরয়েড নোডুল, যদি দুটোর মধ্যে কম্পেয়ার করিস, মোর চান্সেস অফ ফাইন্ডিং ম্যালিগনেন্সি ইজ মোর ইন সলিটারি থাইরয়েড নোডুল। মানে কি, আমার একটা
একটা জায়গায় গ্ল্যান্ডের নোডিউল সাডেনলি হাইপার অ্যাক্টিভ হয়ে হয়ে ফুলে উঠেছে, ঠিক আছে? এই যে গ্রোথ প্যাটার্ন, একটা সেলের বা কোনো একটা টিস্যুর টোটাল গ্রোথ প্যাটার্ন, যখন এটা গ্র্যাজুয়াল স্লো গ্রোথ প্যাটার্ন হয়, দ্যাট ইজ মোর টুয়ার্ডস benign. If it is rapid growth pattern or initially slow, then sudden followed by sudden rapid exponential growth, these are more towards malignancy. ঠিক আছে? এই যে কার্ভটা বললাম, হ্যাঁ, এই কার্ভটা মোর টুয়ার্ডস ম্যালিগন্যান্সি। ঠিক আছে? সো ধর একটা পেশেন্ট এলো, লং স্ট্যান্ডিং একটা ছোট সোয়েলিং ছিল, ফর লাস্ট 1 month এটা সাডেনলি বাড়তে থাকলো, পেশেন্ট ডেভেলপ কম্প্রেসিভ সিমটমস। থাইরয়েড পেশেন্ট কি কি সিমটম নিয়ে আসতে পারে? একটা হতে পারে তোর হাইপো বা হাইপার থাইরয়েডের ফিচার্স। হাইপোথাইরয়েড হলে কি হবে সেই পেশেন্টের? ফ্যাটিক বল বা তার যা যা উইকনেস মেন্টাল এই জাতীয় ফিচার্স হবে। হাইপার থাইরয়েড হলে কি হবে? মোর ইরেজিস্ট্যান্ট কোল্ড এবং হট ফিলিংস, হ্যাঁ, পেশেন্টের ওয়ার্ম ফ্ল্যাশ এবং পেশেন্টের ওয়েট রিডাকশন, এইরকম ফিচার্স নিয়ে আসে। ঠিক আছে? আর ধর এরকম কিছু নয়, হ্যাঁ, পেশেন্ট আর একটা হতে পারে লোকাল ফিচার। ধর একটা বড় গ্ল্যান্ড ফুলে গেল, সে কি করবে? কম্প্রেশন করবে। কোথায় কম্প্রেশন করবে? ফার্স্টে আছে ট্রাকিয়াতে কম্প্রেস করলে হোর্সেস অফ ভয়েস হতে পারে। ধর নার্ভগুলোকে কম্প্রেস করলো, পেশেন্টের ভয়েসের প্রবলেম হতে পারে, ভয়েস চেঞ্জেস। ঠিক? আর ধর ইসোফেগাস অব্দি কম্প্রেস করে দিল, তাহলে ডিসফেজিয়া। ঠিক আছে? তো এরকম একটা হচ্ছে লোকাল ফিচার্স ডিউ টু এনলার্জমেন্ট অফ গ্ল্যান্ড ইটসেলফ, আর একটা হচ্ছে সিস্টেমিক ফিচার্স যদি তার বায়োকেমিক্যাল প্রবলেমস থাকে। বুঝা গেছে? আর অবভিয়াসলি ম্যালিগনেন্সির কিছু নিজস্ব ফিচার্স থাকে, ওয়েট রিডাকশন, হিমোগ্লোবিন কমে যাওয়া, টোটাল বডি উইকনেস। ঠিক আছে? সেটা সোললি ম্যালিগনেন্সির জন্য, যে কোনো ম্যালিগনেন্সি দিয়ে হতে পারে। তাহলে আমি যদি একটা পেশেন্ট প্রেজেন্ট করতে পারি, একটা 50 ইয়ার্সের ফিমেল প্রেজেন্ট করলো, একটা রাইট সাইডের থাইরয়েড লোবিউল। ফার্স্ট হচ্ছে লোকেশন দেখে বুঝলাম এবং পেশেন্টের ডেক্লুটেশন করতে বললাম, মুভ করছে। ঠিক আছে? সো আমি বুঝলাম এই লোকেশন ওয়াইজ এটা থাইরয়েড সোয়েলিং হতে পারে। ঠিক আছে? এই থাইরয়েড সোয়েলিং হয়ে নেক্সট আমি অ্যাপ্রোচ কী করে করবো? আমার কাছে শুধু এইটুকুনি এসছে পেশেন্ট যে আমার এইটা লাস্ট 6 মাস থেকে এরকম একটা ফুলে আছে। তুই দেখলি মোটামুটি অ্যাভারেজ 4 × 4 সেন্টিমিটার একটা অ্যাভারেজ লেফট সাইডে ফুলে আছে। ওকে, এবার হাউ উইল ইউ অ্যাপ্রোচ? সে তো হিস্ট্রি নিল। তাহলে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হচ্ছে হিস্ট্রি নেবো। ওকে, তার কি হিস্ট্রিতে কোনো হাইপোথাইরয়েড বা হাইপারথাইরয়েডের কোনো ড্রাগস খায় কিনা, ঠিক আছে, বা থাইরয়েডের ওষুধ খায় কিনা, সোজা কথায়, বা এমন কোনো ওষুধ খায় যেগুলোতে থাইরয়েড রিলেটেড প্রবলেম কিছু হয় কিনা, হ্যাঁ, লিথিয়াম টাইপের কোনো ওষুধ খায় কিনা। এটা একটা মানে ট্রিগারিং কোশ্চেন দিলাম। লিথিয়াম ইনডিউসড, হ্যাঁ, হাইপোথাইরয়েডিজম হয়। ঠিক আছে? তো এরকম কোনো সাসপেক্টেড ড্রাগস খায় কিনা। ঠিক আছে? আর কি কি হিস্ট্রি হবে? ফ্যামিলি হিস্ট্রি নেবো। আর কিছু হিস্ট্রি অফ রেডিয়েশন। ঠিক আছে? ছোটবেলায় তার কোনো হিস্ট্রি অফ রেডিয়েশন আছে কিনা। কেন জিজ্ঞেস করবো? ধর ছোট বাচ্চা, তার একটা ছোট বয়সে থাইমাস রিলেটেড কিছু প্রবলেম হয়েছিল, রেডিয়েশন হয়েছিল। ঠিক আছে? সেই রেডিয়েশন হিস্ট্রি থেকে দেখা যাচ্ছে যে 10 to 20 ইয়ার্স রেডিয়েশনের আগে হিস্ট্রি থাকলে, মানে আপ টু 10 to 20 ইয়ার্স পেশেন্টের প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমার চান্সেস যথেষ্ট বেশি থাকে। ঠিক আছে? ফ্যামিলি হিস্ট্রি থাকবে, অবশ্যই থাকতে পারে। নেক্সট আর কিছু না, এটা হলো। তারপর নেক্সট হচ্ছে কি, আমার কোনো কমপ্লিকেশন আছে কিনা, তার লোকাল সিমটমস কিছু আছে কিনা। তোমার কি কথা বলতে গেলে আওয়াজটা আগের থেকে হালকা হয়ে যাচ্ছে, ঢোক গিলতে কষ্ট হচ্ছে, ঠিক আছে, বা ধরো তোমার সোয়েলিংটা যখন হয়েছিল তখন একটা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছিল, সাডেনলি সার্ভাইকাল পেন কিছু একটা হয়েছিল, টাইটনেস হয়েছিল, তারপর আস্তে আস্তে কমে গেছে। তার মানে কি একটা অ্যাকিউট কোনো ভাইরাল থাইরয়েডাইটিস হয়েছিল কিনা। ঠিক আছে? কক্সাকি ভাইরাস বা এই জাতীয় কিছু ভাইরাস আছে যারা থাইরয়েড সোয়েলিং করাতে পারে। ঠিক আছে? ওকে, সেকেন্ড হচ্ছে এই আমাদের হাসিমোটোস, কোনো সাডেন অটোইমিউন থাইরয়েডাইটিস কিছু হয়েছিল কিনা। এইগুলো হিস্ট্রি থেকে একটা আইডিয়া পাওয়া যাবে। ওকে, নেক্সট আসবো কি আমরা এক্সামিনেশন, আমাদের মধ্যে সেই ইন্সপেকশন ফার্স্ট। ইন্সপেকশনে কিরম দেখছি আমি, সাইজ, সাইট, এগুলো মেনশন করতে হবে। নেক্সট আসছে প্যালপেশন। প্যালপেশন মানে কি, আমি ইন্সপেকশনে যা দেখেছি সেই করোবোরেটরি ফাইন্ডিংসগুলোকে দেখা হচ্ছে প্যালপেশন। প্যালপেশনে আমরা কি দেখবো? ফার্স্টে হচ্ছে যেটা সাইজ বলেছিলাম সেটা দেখে নেবো, সাইজটা অতটাই আছে কিনা, কোথা থেকে কতটা এক্সচেঞ্জ আছে কিনা, মার্জিনটা পুরোটা প্রমিনেন্ট কিনা, কোন দিকে ইল ডিফাইন্ড, কোন দিকে ওয়েল ডিফাইন্ড।
ঠিক আছে, সারফেসটা কীরকম, স্মুথ না ইরেগুলার, ফিলটা কীরকম, মানে কনসিস্টেন্সি কীরকম, হার্ড না ওয়ার্ম, এই সরি কী বলে ওটাকে, হার্ড না ইয়ে ফার্ম, ওয়ার্ম বলছি ফার্ম, ঠিক আছে। সফট সিস্টিক চান্সেস কম থাইরয়েডে, জেনারেলি ফার্ম থাকে। আদারওয়াইজ খুব স্টোনি হার্ড যদি হয় সিএ ক্ষেত্রে হতে পারে, বা কিছু আদার্স থাইরয়েডাইটিস, রিডাস থাইরয়েডাইটিস বলে, বা যেটাতে হচ্ছে তো ফাইব্রোসিস হয়ে যায় পুরো থাইরয়েড গ্ল্যান্ডটা, সেখানে ওরকম স্টোনি হার্ট থাকতে পারে, নাম হচ্ছে রিডাস থাইরয়েডাইটিস, ঠিক আছে। এটা হলো, তাহলে এই হচ্ছে প্যালপেশন। সুপারফিশিয়াল স্কিনটা কীরকম, কোনো রকম হ্যাঁ মানে রেডনেস ওরকম কিছু হয়ে আছে কিনা, বা কোনো রকম ভিজিবল পালসেশন আসছে কিনা, মানে ধর কোনো একটা বড় ব্র্যাঙ্কিয়াল সাইনাস সিস্ট হয়ে আছে এখানে, ঠিক আছে। ব্র্যাঙ্কিয়াল সিস্ট কী হয়, ল্যাটারালি হয়, সেটা একটা ডিডি হিসেবে থাকছে। কোনো রকম ভেসেলের প্যালপেশন পাচ্ছি কিনা, ক্যারোটিড সাইনাস টিউমার কিনা, ঠিক আছে, ডিডি হিসাবে এগুলো থাকে, ঠিক আছে। নেক গ্ল্যান্ড বড়, এনলার্জ নেক গ্ল্যান্ড, মানে আমি জাস্ট অনলি ডিডি, থাইরয়েডের জায়গায় নেক গ্ল্যান্ড অত বড় হয় না, বাট এটা ডিডি হিসেবে থাকতে পারে, অসুবিধা কিছু নেই। এগুলো হলো প্যালপেশন। তারপর নেক্সট কি আসছে, অস্কালটেশন। অস্কালটেশন জেনারেলি এখানে খুব একটা রোল নেই, যদি কোনো ভাস্কুলার কিছু হয় উপরে ব্লুই বা কিছু পেতে পারি আমরা স্টেথো বসিয়ে, ঠিক আছে। পারকাশন, থাইরয়েডে পারকাশন কোনো মানে হয় না। এবার একটা কথা বলছি, যে জায়গাগুলো তুই করিসনি পরীক্ষায়, ধর অস্কালটেশন বা পারকাশন তুই কোনোটাই করিসনি, ঠিক আছে, এক্সামে ফালতু মিথ্যে লিখবি না। প্রচুর জন মানে বইয়ের মুখস্থ করে পুরো লিখে দিয়েছে, পেশেন্টের মানে কিছু সেরকম সিগনিফিকেন্ট ফাইন্ডিং নেই, সব লিখেছে এই 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 হয়। পারকাশন অস্কালটেশন নিয়ে কি করবো বাবু? অস্কালটেশন তাও বলতে পারি যে নো, কোনো এখানে সেরকম ভুঁই বা কিছু পাইনি। এখানে কে থাইরয়েড গ্ল্যান্ডে বসে বসে পারকাশন করে? কেউ করে? মানে এক্সামিনার কিন্তু তোর প্র্যাকটিক্যাল এক্সাম মানে কিন্তু থেকে ফ্যাক্ট ফাইন্ডিং জিনিস, উল্টো পাল্টা জিনিস লিখবি না, ঠিক আছে। একটা পেশেন্ট মানে রিডিউসেবল হার্নিয়া শুয়ে আছে, শুলেই পেশেন্টের গ্ল্যান্ড ঢুকে যাচ্ছে, সেই শুয়ে এক্সামিনেশনে লিখছে পারকাশনে আমি পারকাশন করেছি, সেখানে আমি অস্কালটেশন করেছি, অস্কালটেশনে আমি গার্ডসের পেরিস্টালসিস সাউন্ড পেয়েছি, অথচ পেশেন্ট শুয়ে থাকলে জীবনে ফোলে না, ওখানে মার্কস কমে গেল। উল্টো পাল্টা লিখবি না, যা পাচ্ছিস তাই লিখবি। তুই যেটা লিখছিস বা কি ভাবছিস সেটা এক্সামিনার বহু জীবন থেকে জানে, তুই কি ট্রিক্স করতে পারিস সেটাও সে জানে, ঠিক আছে। সো মানে কাউকে ফুল করার চেষ্টা করবি না এক্সামে, একদম নিজের ডিসক্রেডিট, ঠিক আছে। একটা এত বড় বড় সোয়েলিং হার্নিয়া থাকলে মানা যায়, পেশেন্টের ছোট্ট হার্নিয়া, কাশলে তবে ফোলে, সেইটাতে ওইসব লিখার কোনো মানে নেই। নিজের ডিসক্রেডিট, মার্কস ওখানে একটার পর একটা মার্কস কমতে থাকবে, বোঝা গেছে। বি প্র্যাকটিক্যাল। আমি ওই জন্য তোদের ক্লাসগুলো এইভাবে ইন্টারাক্টিভ ভাবে করাই, যেটা দরকার আমি সেটুকু বলবো, কিভাবে আমি বলবো, ঠিক আছে। এবার তাহলে এক্সাক্ট অপারেটিভ স্টেপসগুলো আমি নেক্সট দিনে পড়াবো, আজকে তোদের এই যেগুলো যেগুলো হ্যামারিং করে প্রবলেম করে সেইগুলো নিয়ে বলছি, ঠিক আছে। এবার নেক্সট ডে সব আসছি, ওগুলো দেখতে লং টেস্ট দেখালে সুবিধা হয়, বাট আমি কিছু কিছু জিনিস বলে দেবো ক্লাসে যেটা সম্ভব, আদারওয়াইজ পেশেন্ট না দেখিয়ে ওগুলো না মানে পুরোপুরি থিওরিটিক্যাল হয়ে যাবে, মনে থাকবে না। নেক্সট হচ্ছে, ধর একটা পেশেন্টের থাইরয়েড সোয়েলিং নিয়ে এসছে, তার কোনো হাইপার থাইরয়েডিজমের ফিচার্স নেই, ঠিক আছে, সেখানে তুই চোখের সব কটা সাইন নেই 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 বলার কোনো মানে নেই, বোঝা গেছে ব্যাপারটা। লিখতে পারিস there is no features of hyperthyroidism বা there is no eye features, ঠিক আছে। ধর পেশেন্ট একটা হিস্ট্রি দিল, সে হাইপারথাইরয়েডিজম মেডিসিন খায়, সাপোজ ওরকম প্রোপাইল থাইরোডাসিল হোক কি মেথিমাস হলো কার্বিমাস হলো কিছু একটা খায়, ঠিক আছে। পেশেন্টের হাইপারথাইরয়েডিজমের ফিচার আছে কিন্তু আই সাইন্স নেই, সেখানে তুই শুধু নো আই সাইন্স প্রেজেন্ট, থাকলে সেটা লেখ, কোনো অসুবিধা নেই, দেখা এক্সামিনার খুব হ্যাপি হবে, না থাকলে নো আই সাইন্স, ব্যাস ওইটুকুই। এই সাইন নেই ওই সাইন নেই ওই সাইন নেই এরকম ভাবে লিখে আননেসেসারি নিজেকে বিপদ ইনভাইট করার কোনো মানে হয় না, ঠিক আছে। ওকে, এবার আমরা যখন থাইরয়েড একটা এক্সামিন করি, বিভিন্ন আছে, জেনারেলি এক্সামিনেশন ফ্রম ব্যাক হচ্ছে নর্মাল ক্লাসিক্যাল মেথড, কি পেশেন্ট বসে থাকবে সোজা, নেক কি পজিশন থাকবে, ব্যাক সাইড থেকে দেখছি, স্লাইড ফ্লেকশন, টান থাকলে আমি বলবে না, স্লাইড ফ্লেকশন, যে দিকটা প্যালপেট করছি অপোজিট দিক দিয়ে, সাপোজ তুই আয় বস, নেক একদম স্ট্রেট বসে থাকবে, স্লাইটলি ফ্লেক্সড, ঠিক আছে। আমি ধর রাইট সাইডটা রাইট হ্যান্ড দিয়ে, যেহেতু আমার সাথে একই ডিরেকশনে আছে, রাইট স্লাইড ফ্লেক্স,
রাইট সাইড প্যালপেট করলে আমি লেফট দিয়ে জাস্ট হালকা পুশ করবো, প্যালপেট করবো, ঠিক সেম এদিকটা করলে এটা দিয়ে পুশ করে এটা দিয়ে প্যালপেট করবো, ওকে সামনেটা প্যালপেট করবো। নেক্সট আমি যখন নেক গ্ল্যান্ডস প্যালপেট করবো তখন ওকে সেগমেন্ট 1A 1B 2 3 4 2 3 4 দেখবো, 5 6 আমি 5, ঠিক আছে, তখন আমি এক্সটেন্ড করাবো। এটা হচ্ছে আমি যখন ব্যাক সাইড দিয়ে করবো নেক্সট উইল বি স্লাইটলি ফ্লেক্সড, তবে জিনিসটা লুজ হবে এবং আমি গ্ল্যান্ডটা প্যালপেট করতে পারবো। এটা গেল হচ্ছে ট্র্যাডিশনাল মেথড। আরেকটা যেটা হচ্ছে তুই সামনে থেকে দেখিস, সামনে থেকে দেখলে ওকে দেখুন হালকা এক্সটেন্ড করতেই হবে, নাহলে আমার হাত দেখতে পাবো না। আর খুব ছোট যদি থাইরয়েড গ্ল্যান্ড হয় যেটা মানে হাতের তালু দিয়ে প্যালপেট করার মতো নয়, সেখানে আমরা থাম দিয়ে করি, দ্যাট ইজ ক্রাইলস মেথড, ঠিক আছে হলো। এটা স্পেসিফিক, এটা জেনারেলি আমাদের কমনলি ব্যাক সাইড থেকে করা হয় বা ফ্রন্ট, এই দুটো হচ্ছে কমন মেথড, ঠিক আছে। যদি একদম ছোট থাম দিয়ে প্যালপেট করে তাকে বলে ক্রাইলস মেথড, ওকে। এবার নেক্সট হলো থাইরয়েড গ্ল্যান্ড সোয়েলিং লিখলে যদি তুই লং কেসন প্রেজেন্ট করবি সেখানে কিন্তু এই আমাদের সার্ভাইকাল গ্ল্যান্ড নিয়ে কমেন্ট করা উচিত, হ্যাঁ, যে সার্ভাইকাল গ্ল্যান্ডস আমি এটা পেয়েছি বা নো প্যালপেবল সার্ভাইকাল গ্ল্যান্ডস, এটা আইডিয়ালি মেনশন করা উচিত, ঠিক। তাহলে কারণ আমার ইনফ্লেমেটরি কজ হলেও থাইরয়েড গ্ল্যান্ড আমাদের নেক লিম্ফ নোডস ফুলতে পারে, কার্সিনোমা হলে তো হতেই পারে, ঠিক আছে। সিগনিফিকেন্ট যদি সাইজ হয় লেস দেন 1 সেন্টিমিটার হয় তাহলে জেনারেলি সাবসেন্ট্রিক বা লেস সিগনিফিকেন্ট লিম্ফ গ্ল্যান্ড, যদি মোর দেন 1 সেন্টিমিটার সাইজের গ্ল্যান্ডসগুলো হয় লিম্ফ নোডসগুলো জেনারেলি তাদের সিগনিফিকেন্ট বলা হয়, মানে মোর দেন 1 সেন্টিমিটার সিগনিফিকেন্ট গ্ল্যান্ডস, হ্যাঁ। এবার ওটির সাথে আমি লিম্ফ নোডটাও পড়াবো, হ্যাঁ, লিম্ফ নোড এবং লিম্ফ নোড ডিসেকশন কোনটার জন্য কি লাগে ওটা আলাদা ক্লাস নেক্সট দিনে হবে। এখন তাহলে আর কি পড়ে থাকলো, আমার নার্ভ হলো, ভেসেল হলো, ঠিক। তাহলে আমরা যখন থাইরয়েডের সাথে পড়বো, থাইরয়েড ধর টোটাল থাইরয়েডটমি করতে গেলাম, স্পেসিমেন রিলেটেড নেক্সট কোশ্চেন যেটা আছে গ্ল্যান্ডটা ডেসক্রাইব করার পর তুমি কি কি কমপ্লিকেশন ফেস করতে পারো, এটা হবে নেক্সট কোশ্চেন, ঠিক আছে। কি কি কমপ্লিকেশন করতে পারি থাইরয়েড করতে গেলে? ফার্স্ট হচ্ছে হিমারেজ, মানে ব্লিডিং, ব্লিডিং ফ্রম যে ভেসেল সাপ্লাইগুলো বললাম। নেক্সট হচ্ছে নার্ভ ইঞ্জুরি, ঠিক। থার্ড কি, টোটাল থাইরয়েড গ্ল্যান্ড বাদ দিলে তার সাথে ভুল করে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড বাদ হয়ে যেতে পারে। হাইপোপ্যারাথাইরয়েডিজম ইজ এ ভেরি নোন কমপ্লিকেশন অফ টোটাল থাইরয়েডেক্টমি, ঠিক আছে। হাফ থাইরয়েডে যদি একটা বাদ হয়ে যায় প্যারাথাইরয়েড বাকিগুলো ম্যানেজ করে নেয়, বাট টোটাল থাইরয়েডেক্টমিতে যদি চারটেই চলে যায় তাহলে কিন্তু সমস্যা, ঠিক আছে, ঠিক। তাহলে চারটেই যদি চলে যায় তখন আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে, প্রথমেই তো বুঝতে পারবো না, বুঝতে তো পারবো পরে। যদি ইন্টারঅপারেটিভ বুঝতে পারি ভালো, সেই থাইরয়েড গ্ল্যান্ড এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটাকে আবার রিপোজিশন করে দিতে হয়, কোথায় করতে হয়? স্ট্যান্ডার্ড মাস্টারে, ঠিক আছে। এবার ধর যে ক্ষেত্রে সিএ কেস যেখানে র্যাডিক্যাল মানে সব কিছু বাদ দেওয়া হচ্ছে, হ্যাঁ, এবং প্যারাথাইরয়েড প্যাথোলজিও আছে, সেখানে আমরা অন্য জায়গায় প্লেস করি, স্ট্যান্ডার্ড প্লেস করি না। থাইরয়েড সার্জারিতে যদি অ্যাক্সিডেন্টালি প্যারাথাইরয়েড বাদ হয়ে যায় এবং সেটা ডায়াগনোস করতে পারে, খুঁজে পাওয়া যায় টিস্যুটা, তাহলে সেটাকে আবার স্ট্যান্ডার্ড ম্যাসেলের গায়ে ওটাকে রিপোজিশন করে যাতে ভাস্কুলারিটি পেয়ে যায়, ঠিক আছে। তাহলে এবার একটা পুরো দিনের কোশ্চেন চলে এলো, আমি ধর একটা ডাউট করলাম এইটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড হতে পারে, হ্যাঁ, কিন্তু সে কী করে কনফার্ম করবো? কনফার্ম নয়, মানে একটা জাস্ট আইডিয়া করবো যে এটাই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, এটা ফ্যাট গ্লোবিউলস নয়, সেই তো একটা হলদে দানার মতোই, হতেই তো পারে ফ্যাট গ্লোবিউলস, মোটাসোটা পেশেন্ট, পুরোনো দিনে বইতে লেখা ছিল এগুলো, স্যালাইন জলে দিয়ে দেবো, ফ্যাট হলে ভেসে উঠবে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড হলে ডুবে যাবে, ঠিক আছে, পুরোনো দিনে বই এগুলো লেখা থাকতো। একটু কালারটা আলাদা হয়, একদম ইয়েলোইশ নয়, ইয়েলোইশ অরেঞ্জ টাইপের একটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড দেখতে হয়, ঠিক আছে। তাহলে এবার ফার্স্ট কমপ্লিকেশনে আসছি হিমারেজ, ঠিক আছে। হিমারেজ একটা হতে পারে ইন্ট্রাঅপারেটিভ হিমারেজ, তাহলে আমরা দেখতে পাচ্ছি তখন হিমারেজটা সিকিউর করার হিমোস্টেসিস করার চেষ্টা করবো, ঠিক আছে। ধর ইন্ট্রাঅপারেটিভ হয়নি, থাইরয়েড গ্ল্যান্ড বাদ দেওয়া হয়েছে, দেখে নিলাম সব ঠিকঠাক আছে, স্ট্র্যাপ মাসেল ক্লোজ করা হলো, প্ল্যাটিজমা ক্লোজ করা হলো, স্কিন ক্লোজ করা হলো, ব্যান্ডেজ করে পেশেন্ট ওয়ার্ডে আছে, ঠিক। সকালে ওটি হয়েছে, সন্ধ্যেবেলা রাউন্ডে গেছিস, সেদিনের পিজিটি নেই, ধর সেদিন বলে পিজিটি ঘুরতে গেছে, ইন্টার্নকে পাঠিয়েছে, যা ভাই তুই রাউন্ডটা দিয়ে আয়, তুই ওয়ার্ডে রাউন্ডে গিয়ে দেখছিস পেশেন্টটা রাউন্ড দিচ্ছিস, তখন পেশেন্টটা হঠাৎ কমপ্লেন করেছে, সিস্টাররা সে জানিয়ে থাকতে পেশেন্টটা হঠাৎ রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, হ্যাঁ, ঠিক আছে, নেকের এখানটা হালকা ব্যান্ডেজটা একটু ভেজা ভেজা লাগছে, বা সেটাও হয়নি, পেশেন্ট সাডেনলি এখানটা সোয়েলিং ফেস করছে এবং তার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, হোয়াট উইল ইউ থিঙ্ক? এটা এবারে এক্সামে মোটামুটি 50 জনের থেকে 60 জনকে জিজ্ঞেস করা হয়েছে,
এবং মোর দ্যান 90% অ্যান্সারটা করতে পারিনি, কারণ কোশ্চেনটাই বুঝতে পারিনি। এটা হচ্ছে মোস্ট কমন কোয়েশ্চেন প্র্যাকটিক্যালে, থাইরয়েড পোস্ট থাইরয়েড সার্জারির মোস্ট কমন কোয়েশ্চেন। এটা না জেনে পরীক্ষা দিয়ে যায় না। হোয়াট উইল ইউ থিঙ্ক? সকালে ওটি হয়েছে, সন্ধ্যেবেলায় বা পরদিন সকালে গিয়ে দেখছিস পেশেন্টের এখানটা মানে পেশেন্ট ফুলে আছে, শ্বাসকষ্ট হচ্ছে, কথা বলতে পারছে না। হোয়াট উইল ইউ থিঙ্ক অ্যান্ড হোয়াট উইল ইউ ডু? হিমাটোমা, ইমিডিয়েট পোস্ট অপারেটিভ হিমাটোমা। কি? ভেসেল যেটা লাইগেট করা ছিল বা ডায়াথার্মি করা ছিল, সেই ভেসেলটা খুলে গেছে। যেহেতু এটা ক্লোজ স্পেস, তোদের আমি সেই ড্রেন নিয়ে পড়াতে গিয়েছিলাম, ক্লোজ স্পেস হলে ওখানে কম্প্রেশন করবে, পেশেন্ট সাইলেন্ট রেসপিরেটরি ডিস্ট্রেস ফিল করবে। তাহলে কি করা উচিত? তাহলে তোরা আইডিয়া করে নিলি হিমাটোমা হয়েছে। হিমাটোমা কম্প্রেশন থেকে বাঁচানোর জন্য কি করতে হয়? হিমাটোমা ড্রেন করতে হবে। এবার ধর, ফার্স্ট অফ অল অলওয়েজ কল ফর হেল্প, কথাটা বলতেই পারিস, কোনো অসুবিধা নেই। I will inform immediately my senior and actually don't wait for shifting the patient to OT. You can do it in bedside also. কি? স্টিচগুলোর সাথে সাথে খুলে দেওয়া। স্কিন স্টিচ খুললে কিন্তু খুব বেশি লাভ হবে না, তোকে প্ল্যাটিজমা এবং স্ট্র্যাপ মাসল অবধি খুলতে হবে, কেন? ব্লিডিংটা তার ভেতর থেকে হচ্ছে। বোঝা গেছে? বুঝতে পেরেছিস? আচ্ছা এবার বল তাহলে স্ট্র্যাপ মাসলস কি কি, তুই বল। স্ট্র্যাপ মাসলের নাম কি বল? হ্যাঁ তুই তো কি, হোয়াট আর দ্য স্ট্র্যাপ মাসলস? একটা নাম বল। স্ট্র্যাপ মাসলটা কি জিনিস জানিস তো? বল, স্ট্র্যাপ মাসলটা কোথায় থাকে? শোন, স্ট্র্যাপ নাম কেন? স্ট্র্যাপের মতো দেখতে বলে, ঠিক? এইখান থেকে এখানে, থাইরয়েড থেকে স্টার্নাল নচ অব্দি এরকম স্ট্র্যাপ মতো, ফিতের মতো জিনিসটা থাকে, ঠিক আছে? তাই ওর নাম স্ট্র্যাপ মাসেলস। কি কি থাকে রে? গ্রুপ অফ মাসেল। বল। স্টার্নো থাইরয়েড, কি কি বললাম? থাইরয়েড কার্টিলেজ থেকে স্টার্নাল নচ, স্টার্নো থাইরয়েড নাম হয়ে গেল একটা। নেক্সট কি বল? স্টার্নোহাইরয়েড, স্টার্নোথাইরয়েড, স্টার্নোহাইরয়েড, দুটো নাম কমন হয়ে গেল। আর কিছু? পুরো ওমোহাইরয়েড না আর কিছু আছে তোর আশেপাশে? স্টার্নোহাইরয়েড, স্টার্নোথাইরয়েড, ঠিক আছে। আর আরো আছে, আরো নাম আছে, দুটো হচ্ছে কমন জানিস, আরো কিন্তু নাম আছে। এক্স্যাক্টলি, চারটে মাসেল, নট তিনটে, চারটে মাসেল, ঠিক আছে। এটা নেক্সট দিন পড়ে আসবো, অপারেটিভ পড়ানোর সময় জিনিসটাকে দেখাবো, নাহলে না তোরা ভিজুয়ালাইজ করতে পারবি না। স্টার্নোথাইরয়েড, স্টার্নোহাইড বুঝে গেলি, বাকিগুলো কিভাবে স্ট্র্যাপ মাসেলস হচ্ছে এটা নেক্সট অপারেটিভের সাথে পড়াবো, ঠিক আছে। শুধু নামগুলো বলতে হবে নেক্সট দিন, তাহলেই হবে। থাইরয়েড আর সুপিরিয়র বিলিয়ারি ওমোহাইড, ঠিক আছে। ওটা নেক্সট দিন বোঝাবো, মানে এখন ভিজুয়ালাইজ করতে পারবি না, ওটা আমি দেখাবো, ঠিক আছে। তাহলে স্ট্র্যাপ মাসেলের ভেতরে গ্ল্যান্ডটা থাকে ইনভেস্টিং লেয়ার অফ ডিপ ভাসার সাথে, সেই জায়গায় ভেসেল থেকে ব্লিড হয়েছে, তাহলে আমাকে আপ টু স্ট্র্যাপ মাসেলের সুচার অবধি খুলতে হবে। স্কিন সুচার খুলে দিলাম বললে হবে না, ক্লিয়ার? হিমাটোমা যে ড্রেন হয়ে গেল, পেশেন্টটা সেভ হয়ে গেল। হ্যাঁ, এবার তুমি ওটিতে পাঠাও, সিনিয়র আসবে, সে ব্লিডিং করবে, পেশেন্টটা তখন তুই একটা গজ দিয়ে বা দুটো হচ্ছে গজ দিয়ে কম্প্রেস করে রাখতে পারিস, অসুবিধা নেই। কিন্তু ওর ক্লোজ পেস্টে ততক্ষণে চলে গেছে, সো ওর যে মানে যে কম্প্রেশনের জন্য যে প্রবলেমটা হচ্ছিল সেটা সাথে সাথে রিলিভ হয়ে যাবে, ঠিক। এবার ওটিতে গিয়ে হিমোস্টাসিস করে দিয়ে আবার রিপোজিশন সব কিছু করে দেওয়া হলো, ঠিক আছে। তো তাহলে বোঝা গেল এই জিনিসটা হলে আমি আইডিয়া করব যে কি হিমাটোমা ডেভেলপ করেছে। হিমাটোমা কোথা থেকে? সাপ্লাইং ভেসেলসগুলো থেকে হয়েছে। হ্যাঁ, কোনো একটা ভেসেলের লাইগেচার হয়তো খুলে গেছে, সো খুলে গিয়ে ভেতরে, যেহেতু ভেতরে স্ট্র্যাপ মাসেল এবং প্ল্যাটিজমা সব ক্লোজ করা আছে, তার মধ্যে হিমাটোমা জমেছে, এবং আমাকে স্কিন অ্যান্ড স্ট্র্যাপ আপ টু স্ট্র্যাপ মাসেলস অবধি সব সুচারগুলোকে ওপেন করে দিতে হবে, তাহলে হিমাটোমাটা ড্রেন আউট হয়ে যাবে, পেশেন্ট উইল ইমিডিয়েটলি রিলিভড অ্যান্ড দেন শিফট টু ওটি ফর ফার্দার হিমোস্টেসিস অ্যান্ড কমপ্লিশন সার্জারি। ওকে, এইটা হচ্ছে গোটা গল্পটা। এই কোশ্চেনটা অলমোস্ট 50% জন ফেস করতে হবে, এবং এইভাবে বললে এক্সামিনার বুঝবে এই জানি, ঠিক, নালে তো পুরো বেকার। এইটা বেসিক কোশ্চেন, এই কোশ্চেনটা ফেস করতে হবে। নেক্সট আসছে নার্ভ ইঞ্জুরি, ঠিক। ইন্ট্রাঅপারেটিভ বুঝতে পারলে ভালো, না পারলে পরদিন ওয়ার্ডে গিয়ে বুঝবি। হ্যাঁ, পেশেন্ট নাম জিজ্ঞেস করছিস, ধর পেশেন্টের নাম হচ্ছে
সামথিং কিছু একটা, সে ধরা ধরা গলায় কথা বলবে, ঠিক আছে? তোর নাম কি? সৌভিক। তো সৌভিক তুই জিজ্ঞেস করলি সৌভিক এরম ভাবে কথা বলছে, এক্স্যাক্টলি মানে পেশেন্ট এভাবেই বলে। তো এই জিনিসটা একটা হতে পারে কি ইমিডিয়েট ধর জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়া থাকে, তো টিউব টিউব পড়া থাকে, ইডিমা হয় তার জন্য, কিন্তু সেটা গার্গল করলে বা এ করলে ঠিক হয়ে যায়, ঠিক আছে? বাট যদি তার পার্মানেন্টলি হয়ে যায় তাহলে বুঝতে হবে যে নার্ভ ইঞ্জুরি হয়েছে, ঠিক? তখন সেটার ফার্দার ম্যানেজমেন্ট। সিঙ্গেল ইঞ্জুরি এমন কিছু প্রবলেম না, অনেক সময় ভোকাল ফিজিওথেরাপি এগুলোতে ঠিক করলে হয়, ভোকাল যেগুলো ট্রেনিং হয় সেগুলোতে ঠিক হয়ে যায়, আদারওয়াইজ নার্ভ রিপেয়ারের সিচুয়েশন আসতে পারে, ঠিক আছে? আর থার্ড যেটা বললাম প্যারাথাইরয়েড, অ্যাক্সিডেন্টাল প্যারাথাইরয়েড যদি আইডেন্টিফাই করা যায় তাহলে রিপোজিশন স্টার্নোক্লেইডোমাস্টার মাসেলে ওখানে এটাকে রিপোজিশন করে দেওয়া হয়, যাতে ওখান থেকে ও মাসেলের গা থেকে ব্লাড সাপ্লাই পেয়ে যাবে, ঠিক আছে? হলো, যদি না বুঝতে পারিস একটা গ্ল্যান্ড চলে গেলে খুব একটা ম্যাটার না, কিন্তু যদি টোটাল থাইরয়েডেক্টমির সময় সবগুলো গ্ল্যান্ড চলে যায় তাহলে কিন্তু পেশেন্ট উইল ডেভেলপ সিভিয়ার হাইপোথাইরয়েডিজম, এই হাইপোপ্যারাথাইরয়েডিজম মানে এক্স্যাক্টলি ক্যালসিয়াম একদম কমে যাবে, পেশেন্ট উইল ডেভেলপ টিটেনি, ঠিক আছে? তো সেটা কিন্তু খুব সিভিয়ার একটা কমপ্লিকেশন, পেশেন্টকে লাইফ লং ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন আর এগুলোর মধ্যে থাকতে হবে, ঠিক আছে? তাহলে এই গেল কমপ্লিকেশন, ঠিক আছে? বোঝা গেছে? এই রিলেটেড কিছু কোয়েশ্চেন্স আছে তোদের? আচ্ছা, সাবক্লিনিক্যাল না, ইউথাইরয়েড তার মানে হচ্ছে বায়োকেমিক্যালি আমার প্যারামিটারগুলো নর্মাল, ঠিক আছে? সাবক্লিনিক্যাল থাইরয়েডাইটিস মানে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডে ইনফ্লেমেশন ইজ অনগোয়িং, মানে আমি যদি এএসও রাইটার করি বা ওই যে ইয়েগুলো আছে প্যারামিটারগুলো, মানে আমাদের অ্যান্টিটিপি অ্যান্টিবডি এগুলো হয়তো হাই আছে, বাট পেশেন্টের থাইরয়েডাইটিসের ফিচার্স নেই, পেন সোয়েলিং লোকাল ফিচার্স কিছু নেই, দ্যাট ইজ সাবক্লিনিক্যাল। এছাড়া আরও অনেক রকমের সিচুয়েশন আছে, কীরকম? একটা হচ্ছে প্রেগনেন্সি ইনডিউস হাইপোথাইরয়েডিজম, ঠিক? প্রেগনেন্সি হলে তখন হাইপোথাইরয়েডিজম থাকছে, থাইরয়েড মেডিসিন দিতে হচ্ছে, আফটার ডেলিভারি কারো কারো পারসিস্ট করছে, কারো কারো আবার নর্মাল হয়ে যাচ্ছে, পোস্টপার্টাম থাইরয়েডাইটিস হয়, সাডেনলি বেড়ে গেল আবার তারপর আস্তে আস্তে কমে গেল, ঠিক আছে? ড্রাগ ইনডিউস থাইরয়েডাইটিস হয়, ঠিক আছে? রিডেল থাইরয়েডাইটিস যেটা বললাম ওটা হচ্ছে ফাইব্রোসিস হয়ে যায়, গ্ল্যান্ডটা হার্ড হয়ে যায়, তার ট্রিটমেন্ট হচ্ছে ইসফাসেক্টমি, ঠিক আছে? লোবস বাদ দেওয়ার দরকার নেই, এমনই ফাইব্রোসিস হয়ে যায় সার্জারি করতে গেলে কমপ্লিকেশন হবে, সো অনলি ইসমাসটা কেটে দেয় যাতে টাইটনেসটা চলে যায়, পেশেন্ট উইল ইমপ্রুভ, ঠিক? এরকম বিভিন্ন সিচুয়েশনস আছে, ঠিক আছে? গ্রানুলোমাটাস থাইরয়েডাইটিস, গ্রানুলোমাটাস ডিজিজের জন্য থাইরয়েড ইনফ্লামেশন, এরকম বিভিন্ন বিভিন্ন সিচুয়েশন আছে, আমি অত ডিটেলস তোদের দরকার নেই, যেটুকু দরকার সেটুকু আছে, যেগুলো বললাম এর মধ্যে কিছু কোয়েশ্চেন আছে তো বল। থাইরয়েড সোয়েলিং নিয়ে আমরা পড়াচ্ছিলাম তাই তো, তাহলে থাইরয়েড একটা হতে পারে জেনারেলাইজ টোটাল সোয়েলিং, একটা ছিল হচ্ছে সলিটারি থাইরয়েড নোডিউল, একটা নোডিউল হাইপার অ্যাক্টিভ হয়ে বড় হয়ে গেছে, একটা হতে পারে কোনো আর কি হতে পারে মাল্টি নোডুলার গয়টার, মাল্টি নোডুলার গয়টার মানে অনেকগুলো নোডস হচ্ছে ফোলা 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 হয়ে আছে, মানে এবড়ো খেবড়ো একটা বসিলিটেড স্ট্রাকচার, আঙুরের থোকার মতো ফিল, ঠিক? যদি সেটা হাইপার থাইরয়েডিজম বা হাইপার অ্যাক্টিভিটি ফিচার শো করে, দ্যাট ইজ কল্ড টক্সিক মাল্টিনোডুলার গয়টার, ঠিক আছে? নর্মালি মাল্টিনোডুলার গয়টার হতে পারে যার উইদাউট টক্সিসিটি, থাইরয়েড টক্সিকোসিস মানে কি সিভিয়ার সার্জ অফ ইনক্রিজ ইন থাইরয়েড হরমোনস, ঠিক আছে? তখন সে তার ফিচার্স দিয়ে হাইপার থাইরয়েডিজমের ফিচার্স দেবে বা টক্সিসিটি ফিচার্স দেবে, দ্যাট ইজ কল্ড টক্সিক মাল্টিনোডুলার গয়টার, আদারওয়াইজ মাল্টিনোডুলার গয়টার মে বি নন টক্সিক, হ্যাঁ, ঠিক আছে? আর কি হতে পারে? টিউমার, ঠিক ঠিক আছে? টিউমারের মধ্যে মানে আমরা যদি ক্যান্সার পার্টটা করি জেনারেলি দুটো ভাগে ভাগ করা, একটা হচ্ছে ডিফারেন্সিয়েটেড, আগের মতো নাম দিয়ে নেই, এখন একটু চেঞ্জ হয়ে গেছে, ডিফারেন্সিয়েটেড থাইরয়েড কার্সিনোমা, আনডিফারেন্সিয়েটেড থাইরয়েড কার্সিনোমা। ডিফারেন্সিয়েটেডের মধ্যে কি পড়ছে? প্যাপিলারি আর ফলিকুলার, ওকে? প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা, ফলিকুলার থাইরয়েড কার্সিনোমা, হুইচ ইজ মোর কমন? প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা মোর কমন, ঠিক আছে? প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা কিছু থিওরিটিক্যালি এগুলো সব পড়ানো হবে, কিছু স্পেসিফিক হিস্টোলজিক্যাল ফিচার্স আছে, কিছু স্পেসিফিক হিস্ট্রি থাকে জেনারেলি, মে নট বি প্রেজেন্ট, এক পুরোপুরি জেনেটিক রিজনে হলে সেগুলো নাও থাকতে পারে। ফলিকুলার কি? ফলিকুলার থাইরয়েড নোডিউল লং টাইম থেকে অনেক সময় ফলিকুলার কার্সিনোমা করতে পারে, ঠিক আছে? দ্যাটস ওয়াই ফলিকুলার নোডিউলার থাইরয়েড আর ফলিকুলার কার্সিনোমা এফএনএসসি তে ডিফারেন্সিয়েট করা যায় না, এটা একটা ক্যাচ কোশ্চেন,
হ্যাঁ, হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট ফলিকুলার থাইরয়েড নোডুল অ্যান্ড ফলিকুলার থাইরয়েড কার্সিনোমা? নট এফএনএসি। এফএনএসি ডিফারেন্সিয়েট করতে পারবে না সেখানে, কারণ দুটো ডিফারেন্স কি বল? ক্যাপসুলার ব্রিজ, ক্যাপসুলার ব্রিজ সাইটোলজিতে বোঝা যাবে না, উই নিড টিস্যু, দ্যাটস ওয়াই বায়োপসি শুড বি নিডেড। ওকে, ফলিকুলার থাইরয়েড নোডুল আর ফলিকুলার থাইরয়েড কার্সিনোমা কিন্তু এফএনএসি দিয়ে ডিফারেন্স করা যায় না, বাট ইউ ক্যান ডু ইট ইন প্যাপিলারি কার্সিনোমা। ঠিক আছে, প্যাপিলারি কার্সিনোমা ফিচার্স সাইটোলজিতেও পাওয়া যায়। ঠিক আছে, কিছু নাম মনে আছে কারোর? অরফান অ্যানি আই নিউক্লিয়াস পাওয়া যায়, ঠিক আছে, হ্যাঁ, সামোমা বডি পাওয়া যায়, এইগুলো পাওয়া যায়। হ্যাঁ, ডিটেলসে পরে এগুলো থিওরি ক্লাসে হবে, এটা প্র্যাকটিক্যাল ক্লাসের জায়গা নয়। সো থাইরয়েড নোডুল সোয়েলিং কি হলো? প্যাপিলারি থাইরয়েড, ফলিকুলার থাইরয়েড, দুটোর মধ্যে কোনটাতে লিম্ফ নোড ইনভলভমেন্টের চান্স বেশি? প্যাপিলারি থাইরয়েড, ফলিকুলার থাইরয়েড। প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা ট্রান্সমিটস জেনারেলি থ্রু লিম্ফ্যাটিক রুট। সো প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমাতে লিম্ফ নোডস চান্সেস অনেক বেশি পাওয়ার। ফলিকুলার থাইরয়েড মেনলি কার্সিনোমা মেনলি ট্রান্সমিট থ্রু হিমাটোলজিক্যাল রুট, মানে লোকাল লিম্ফ নোডস চান্সেস তুলনামূলক কম। বুঝতে পারলি? একটা ক্যান্সার স্প্রেড করে কি? হিমাটোলাস রুট হতে পারে, লিম্ফ্যাটিক রুট হতে পারে। প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা ট্রান্সমিটস মোর থ্রু লিম্ফ্যাটিক রুট, ফলিকুলার থাইরয়েড কার্সিনোমা মোর থ্রু হিমাটোজেনাস রুট। ঠিক আছে, ডিফারেন্সিয়েটেড কেন? এদের যে সেলসগুলো থাকে, ঠিক আছে, মানে মোর লেস অ্যাবনর্মাল, মানে আমার নিউক্লিয়ার ফ্যাক্টর, নিউক্লিয়ার পার্টটাই বল বা আমাদের সরি সাইটোলজির যে পার্টটা, মানে নিউক্লিয়াস আর আমাদের কি বলবো সেলের মধ্যে নিউক্লিয়াস আর বাকি যে পার্টটা, হ্যাঁ সাইটোপ্লাজম, এই দুটো পার্টে কম অ্যাবনর্মালিটি পাওয়া যায়। যেগুলো টোটালি নিউক্লিয়ার অ্যাবনর্মালিটি পাওয়া যায় সেগুলো হচ্ছে মোর আনডিফারেন্সিয়েটেড কার্সিনোমা। যেমন বল অ্যানাপ্লাস্টিক আর মেটারালি, ঠিক আছে, এগুলো হচ্ছে আনডিফারেন্সিয়েটেড কার্সিনোমা। এগুলো প্রোগনোসিস আরও খারাপ। ঠিক আছে, প্যাপিলারি আর ফলিকুলারের ম্যানেজমেন্ট এখন অনেকটা সেম, সেই জন্য ওটাকে একটা ডিফারেন্সিয়েটেড গ্রুপ হিসেবে করছে এখন। আর ট্রিটমেন্ট প্ল্যানে জেনারেল ডিফারেন্সিয়েটেডটাই হিসেবে ধরা হয়, মানে ওখানে দুটোকে আলাদা খুব বেশি করা হয় না। ঠিক আছে, ওকে, বুঝে গেছে? প্রত্যেকটা ক্যান্সারের আলাদা ক্লাস, ওগুলো থিওরিটিক্যালি পড়ানো, এটা সেখানে অন্য জিনিস, সেখানে প্রত্যেকটা জিনিস নিয়ে আলাদা করে পড়ানো হয়। কিন্তু তো থাইরয়েড সোয়েলিং এর ডিডির মধ্যে এগুলো আসবে। প্রথমেই কেউ কার্সিনোমা বলবি না, হ্যাঁ, পরপর বলবি। ঠিক আছে, এবার ধর একটা ওল্ড এজের পেশেন্টকে বলেছে, সেখানে কার্সিনোমাটা যতটা প্রায়োরিটি দেবো, ইয়ং পেশেন্টের ক্ষেত্রে কম, এগুলো অবভিয়াস। ঠিক আছে, বুঝতে পারি? ধর আজকে একটা পেশেন্ট এসছে, এখানে একটা অ্যাবডোমিনাল লাম্প নিয়ে, সেখানে আমার ইয়ং পেশেন্ট হলে বিনাইন জিনিসগুলো আমি আগে বলবো, হ্যাঁ, একটা ওল্ড এজ পেশেন্ট হলে ম্যালিগনেন্সিটাকেও বেশি গুরুত্ব দেওয়া হবে। এইভাবে প্র্যাকটিক্যালি প্রেজেন্ট করতে হয়, বুঝতে পেরেছিস? একটা নেক সোয়েলিং এর ডিডি বলতে বললে প্রথমেই আমার ধর এটা এইখানে একটা বড় সোয়েলিং আছে, ঠিক, থাইরয়েড সোয়েলিং বললি, তারপরেই বলে দিলি এনলার্জ লিম্ফ নোড, এটা কিন্তু ডিসক্রেডিট। ঠিক আছে, এনলার্জ লিম্ফ নোড এখানে একটা, এটা কিন্তু অনেক অনেক আনকমন। থাইরয়েড সোয়েলিং বলতে পারবে, ঠিক আছে, আর ব্র্যাঙ্কিয়াল সিস্ট বলতে পারিস ল্যাটারালি, আর কি বলতে পারিস এখানে বল? নিউরোজেনিক টিউমার নার্ভের থেকে, ঠিক আছে, আর কিছু লিম্ফোমা, লিম্ফোমা অ্যান্টিরিয়র নেকে থাকে, ঠিক আছে, লাইপোমা হতে পারে। তারপরে তুই বললি হয়তো বা মাসেলের কোনো লায়োমাইপোমা, মায়োলাইপোমা, হ্যাঁ, মাসেল থেকে তৈরি হয়েছে, তারপরে তুই একটা এনলার্জ লিম্ফ নোড বললি। এইভাবে আমাকে বলতে হবে কোথায় আমি কি বলছি। ঠিক আছে, তাহলে স্পেসিমেনে জেনারেলি ওরকমভাবে কোয়েশ্চেনার্স আছে। ফার্স্ট হচ্ছে স্পেসিমেনটা কি, হ্যাঁ, সেটা ডেসক্রাইব করলি, তার কোনো স্পেসিফিক ফিচার্স নিয়ে কোয়েশ্চেন হলো। নেক্সট হচ্ছে ওর কিছু প্যাথোলজিক্যাল কোয়েশ্চেন্স। ফোর্থ হচ্ছে কি সার্জারি করেছো এবং তার কি কমপ্লিকেশন। ঠিক আছে, এই হচ্ছে 5টা প্যাটার্ন স্পেসিমেনের। যে কোনো স্পেসিমেনে এই প্যাটার্নই এখন কোয়েশ্চেন হয়ে যায়। আগের মতো আর মানে টিচার যা খুশি নিজের মতো কোয়েশ্চেন জেনারেলি হয় না, এখন একটা প্যাটার্ন হয়ে গেছে যে এই প্যাটার্নেই কোয়েশ্চেনটা করবে। এবার সেখান থেকে তুই যদি ছড়াস তো সেখান থেকে এক্সটার্নাল ঢুকবে যেদিক পারবে। হলো, আজকে তাহলে বেসিক লাইন আপ বললাম, অ্যানাটমি বললাম, হ্যাঁ, আর কোথায় কি কি আমরা কমপ্লিকেশন এবং স্পেসিমেন রিলেটেড কোশ্চেন বললাম। সোললি অপারেটিভ স্টেপস নেক্সট ক্লাসে, এবং সেখান থেকে আদার্স পার্টগুলোতে ঢুকবো। ঠিক আছে, আর লং কেস আর থিওরি তো ওটা আলাদা ক্লাস। হ্যাঁ, স্পেসিমেন পেশেন্ট যদি পাওয়া হয় তখন যে হোক কেউ একদিন পড়িয়ে দেবে, তখন এক্সামিনেশন প্রসেসগুলো দেখানো হবে কীভাবে করা হয়। ঠিক আছে।
আর তোরা নেক্সট দিন থিওরিটা মোটামুটি থাইরয়েড খানিকটা পড়ে আসিস, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ।